রচনা বন্দ্যোপাধ্যায় আগে দেখা গেছিল দই নিয়ে কথা বলতে, এবার তিনি বললেন কুইন্টাল কুইন্টাল জল। আমার মনে হয় এখানে দেখুন, এখানে একটা সাংসদ হয়ে ও মনে খিল্লি করতে বেরিয়েছে, মানে পাবলিকালি বেশ একটু বেশ আমি টিআরপি পাবো, বেশ একটু খিল্লি করব, মজা করব। অ্যাকচুয়ালি এরা যারা দেখুন, এরা তো বরাবরই এরা কি, এরা তো আপনার যদি বলেন এরা একটা খুব উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসছে বা এরা একটা ফিল্ম লাইন থেকে আসছে, এদের লাইনটাই সেপারেট। আর সেখানে কি হয়, এবার এরা যখন ফিল্ম লাইন থেকে এখন যখন একটা মানে এটা রাজনৈতিক এতে চলে আসে, এবার এখানে কিন্তু একটা অনেক বড় দায়িত্ব থেকে যায়। এখানে কিন্তু ওই মানে এমনিতে ফকটায় টাকা পেয়ে যাবো বা এ করবো এরকম মানসিকতা, এখানে একটা দায়িত্বও থাকে। দেখুন সবাই আমরা কি করতে চাই, উই অল লাভ টু এনজয় দ্য ওয়ার্ড, নো উই ওয়ান্ট টু এনজয় বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। কিন্তু এখানে তুমি যখন এখানে একজন সাংসদ হয়ে আসছো, তখন তোমার কিন্তু একটা বড় দায়িত্ব তোমার উপর রয়েছে। এতগুলো মানুষ তারা কিন্তু যারা আজকে বন্যায় কবলিত, তারা আজকে উঠতে পারছে, কারণ তুমি হচ্ছে সরকার, তুমি একটা জনপ্রতিনিধি, তোমার উপর সবাই বেস করে রয়েছে। আজকে তোমরা ওখানে গিয়ে বলছো তুমি ওলকচু খাবো, তুমি এই খাবো, তুমি এগুলো কি ধোঁয়া দেখছো, বলছো ধোঁয়া, দই খাওয়া, এগুলো তো দেখুন এগুলো তো বাস্তব নয়, ওরা তো বাস্তববাদী নয়, ওরা তো গ্রাউন্ড রিয়েলিটি যেটা সেটা তো বুঝতে পারছে না। ওরা ভাবছে এটা কি আর কি মারছে, কিন্তু এদিকে জনসাধারণ যে কী পরিস্থিতিতে রয়েছে। তুমি তো ভালো টাওয়ারে থাকো, পরিষ্কার গল্প, আমি দেখুন ব্যক্তিগত আক্রমণ করছি না, তুমি তো ভালো টাওয়ারে থাকো, কিন্তু আজকে যখন এই গরিব মানুষগুলো যারা সত্যি করে যারা গরিব, তারা তো সেখানে পড়েই রয়েছে, তাদের তো সেই দুর্দশাটা তো চলে যাচ্ছে। আর উনি তো একটা শিক্ষিত, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই রাজনৈতিক দলে যাদেরই আসা উচিত, আমার মনে হয় তাদের একটা প্রপার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, তাদের একটা ভালো প্রোফাইল থাকা উচিত। কারণ এরা কিছু সিনেমায় আইটেম সং করে, নাচ করে, তাহলে এই জিনিসগুলোকে তুমি তাদেরকে তুলে এনে তুমি পার্লামেন্টে বসালে, তা এর থেকে আর কি দেখা যেতে পারে, এর থেকে তো আর বেশি কিছু ভালো দেখা যেতে পারে না। বন্যা পরিদর্শনে গিয়ে তিনি বড় সাইজের একটা ওল নিয়ে আসছেন, এটাই কি একটা তিনি সাংসদ হিসেবে তার? আপনারাই বলুন না, এটা কি সাংসদ হিসাবে কি তার কাম্য? আমি তো সেটাই বললাম, একজন তুমি যখন সাংসদ, তা তুমি ওলকচু তুলছো, তা তোমরা এখানে আছো কেন? আমার বক্তব্য হচ্ছে তোমরা এখানে ওখানে গিয়ে কি মানে ঘুরতে গেছো? আর ওরা এতদিন বাদেই বা ঘুরতে গেল কি করতে? এতে এইসব মেয়ের ব্যাপার না বলাই কথা, না বলাই ভালো। কিন্তু এইসব মেয়ের ব্যাপারে এইসব সত্যি কথা বলতে গেলে এইসব নায়িকাগুলো, মমতা ব্যানার্জির যত রাজ্যের মানে এই নায়িকাগুলোকে তুলে এনে, মমতা ব্যানার্জি কেন, সেন্ট্রালও আমি দেখেছি, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে, তারপর ওই থেকে শুরু করে এইসব এই নায়িকাগুলোকে ঢোকানো মানেই গণ্ডগোল। এই নায়িকাগুলোকে কি বলে সম্বোধন করতে চাইবেন তাহলে? কি বলে সম্বোধন করবো? সবাই জানে নায়িকা কখন হয়, সবাই জানে নায়িকা কিভাবে হয়। খুব কম আছে নায়িকা মানে যারা একদম সতী সাবিত্রী হয়ে নায়িকা হয়, আমি বলতে চাইছি নায়িকা হওয়া মানে এরা হচ্ছে 10টা প্রডিউসারের বিছানা গরম করে, যেটা বলতে বাধ্য হচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই তো নায়িকা হয়, যেটা বাস্তব। তো এখন তো শুনছি রীতা ভরি তো একজন বলছে যে কে ওকে খারাপ মন্তব্য করেছে, সব তো শুনছি এখন, মানে যেটা আমরা সাধারণ পাবলিক যেটা জানি সেটাই হচ্ছে গল্প। তা এদের কাছে আর এইগুলো কি ম্যাটার করে? সাধারণ মানুষের কি একটা মেয়ে রেপ হলো, ও ঘরে বসে কান্নাকাটি করতে লাগলো, একদম পরিষ্কার গল্প। এরা রেপের মর্ম কি বুঝবে? আজকে একটা মা, সে তার সর্বস্ব হারিয়ে ফেললো, তিলোত্তমার মা আজকে, মানে তারা তো কষ্ট করে তো আজকে পড়ালো, আজকে তারা সমস্ত হারালো, আর তোদের সেই সেন্সটাই নেই, তোরা বসে বসে কান্না কাটছিস, নাটক করতে বসেছিস। রচনা বন্দ্যোপাধ্যায় সেই কান্নাকে নিয়ে অনেক ট্রোল হয়েছিল, তারপর তিনি বলছেন আমি তো নির্যাতিতার জন্য কেঁদেছি। তা নির্যাতিতার মায়ের পাশে গিয়ে বসে কাঁদতে পারতো তো, তা ঘর থেকে ওকে বেরোতে কেউ বারণ করেছিল? ঘরে বসে এরকম নাটক করে তো কোনো লাভ নেই, ও তো এতে যেতে পারতো, নির্যাতিতার মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারতো না? ও তো উচিত ছিল। তুই একটা দিদি নাম্বার 1 করিস, তোর একটা ভালো মানে পাবলিক তুই যদি বেরোতিস, তাহলে কি হতো? তাহলে তো ওরাও তো বলতো যে রচনা ব্যানার্জি এসে আমার পাশে দাঁড়িয়েছিল, তুই দাঁড়িয়েছিলিস না, তো নি, তুই ঘরে বসে 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 কান্নাকাটি করছিস। এখন রচনা ব্যানার্জিকে আর দিদি নাম্বার 1 মানবেন? দেখুন আমি একটা কথা বলবো, আমি কোনোদিনই ওকে দিদি নাম্বার 1 মানি না। এইসব থার্ড ক্লাস মেয়েকে, পরিষ্কার গল্প, থার্ড ক্লাস মেয়ে, এইসব থার্ড ক্লাস মেয়েকে আমি কোনোদিনই দিদি নাম্বার, এটা কিসের দিদি নাম্বার হওয়ার যোগ্যতা আছে বলুন? নাচের এডুকেশন ভালো একটা, হ্যাঁ বাবা ও MA BEd পাস বা ওর একটা PhD করা রয়েছে, সেরকমও নয়। ও একেবারে ওই কি দুটো সিনেমা করেছে, ঢপের চপের সিনেমা, ওই সিনেমা করেছে, ওই শরীর দেখে এরা কি করেছে? এরা হচ্ছে শুধু শরীর দেখিয়ে মানুষকে এন্টারটেন করেছে। মুখ্যমন্ত্রী
বলেছিলেন যে প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর মুখ্যমন্ত্রীকেই ডাক্তারদের আন্দোলনে গিয়ে বলতে শোনা গিয়েছিল যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইবেন? দেখুন, আমি মুখ্যমন্ত্রীর অনেক চব্য দেখেছি, আমার আর মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো মন্তব্য না করাই বেটার। ওনার সম্পর্কে আমার কোনো মন্তব্য করতে চাই না। অভিনেতা সাংসদ দেব, তিনিও একজন অভিনেতা, তিনি বলছেন যে 2026-এ যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করতে পারেন তাহলে তিনি প্রচারে আসবেন। এর আগে অভিনেতা সাংসদকে এই ধরনের কথাবার্তা বলতে শোনা গিয়েছে। শুনুন, এরা না অনেক প্রতিশ্রুতি দেয়, আগে অনেক প্রতিশ্রুতি দেয়। এরা হচ্ছে মিথ্যে বলতে বলতে কি বলুন তো, মানুষেরও না এখন দেয়ালে পিঠ থেকে গেছে। এদের কাছে শুনতে ব্লাফ, মানে একদম মানে দে লাভ টু গিভ আ বিগ ব্লাফ। মানে ছোটোখাটো মিথ্যে হলে এরা হয়, এরা হচ্ছে ব্লাফ দেওয়া মাস্টার, ব্লাফ মাস্টার এদেরকে বলা হয়ে থাকে। দেব শুধু হিরো না, এরা হচ্ছে এরা অ্যাকচুয়ালি বলুন, দেব বলুন, রচনা বলুন, এরা হচ্ছে অপরচুনিস্ট, এরা হচ্ছে সুবিধাবাদী। দেখুন, আজকে আমি বলবো মমতা ব্যানার্জি বলুন বা অভিষেক ব্যানার্জি বলুন, এরা যত খারাপই হোক না কেন তবু এরা লোকের পাশে গিয়ে দাঁড়াবে। মানে দেখেছি মমতা ব্যানার্জি কিন্তু জল ভেঙে কিন্তু গেছে, তবু এরা সে যাই হোক না কেন গিয়ে তবু পাশে গিয়ে সঙ্গে সঙ্গে যখন বন্যা হয়েছে দিদি কিন্তু গেছে, এরা কিন্তু লোকের পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু এই দেব বলুন, রচনা বলুন, এরা হচ্ছে সুবিধাবাদী। এরা হচ্ছে যখন যেখানে পাবো, যখন যার থেকে যেটা পাবো, এরা তো সিনেমা জগতের লোক, এরা পয়সা ছাড়া আর কিছু জানে না, এরা পয়সা ছাড়া কিছু জানে না। তবু আজকে এরা রাজনৈতিক লোকেরা তবু গিয়ে পাশে দাঁড়াবে। হয়তো কিছু না, হয়তো দেখুন, হয়তো ওরা যদি 10% বলে কাজ করবে, তবু অ্যাটলিস্ট 5% হলেও কাজ করবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু আজকে আপনার দেব বলুন, রচনা বলুন, এদের উপর আমার কোনো ভরসা নেই, কারণ এরা হচ্ছে সুবিধাবাদী। এরা আজকে যদি বিজেপি ডাকে, কাল যদি বলে আমরা আরও ভালো পোস্ট দেবো, ওরা একদম সুসুর করে চলে যাবে। মানে যেখানে খাবার সেখানেই খাবার, সেখানেই যাবে। এদের উপর কখনো সিনেমাটিস্টদের কখনো ভরসা করতে নেই। এরা হচ্ছে মানে কি বল, বাই স্ট্যান্ডার্ড, মানে আজকে এখানে কালকে ওখানে। কোথাও গিয়ে কি এই জুনিয়র ডাক্তারদেরকে বোকা বানালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, বোকা বানাবে কি চালাক বানাবে সেইটা আমি বলতে পারবো না। একটা জিনিস জেনে রাখবেন, যারা হয়তো ক্ষণিকের মানুষকে হয়তো বোকা বানাতে পারে। আমি আগেও বলেছি, আমাদের না দুরকম, আমরা যাই কর্ম করি না কেন আমাদের দুরকম ফল থাকে। একটা ফল হচ্ছে তাৎক্ষণিক ফল, আমি হাতে আগুনে হাত দিলাম, আমার হাতটা পুড়ে গেল, এটাকে বলে তাৎক্ষণিক ফল। আর একটা হচ্ছে কি বলে বলুন তো, আর একটা বলে দীর্ঘসূত্রী ফল, মানে যেটা এক্ষুনি এলো না, মানে হয়তো মানে লং টার্ম রেজাল্ট, যেটাকে মানে এক্ষুনি আমি হয়তো, মানে আপনি হয়তো আম গাছের বীজ বপন করলেন, গাছ কিন্তু এক্ষুনি আপনাকে ফল দেবে না, এটা আপনাকে 10 বছর পরে হলে ফল দেবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোনো হয়তো এক্ষুনি ক্ষণিকের জন্য আপনি স্তব্ধ করে দিতে পারেন। একটা জিনিস, শেক্সপিয়ারের একটা দারুণ, হ্যামলেটের পোলোনিয়াসের একটা খুব সুন্দর কমেন্ট আছে, দিস ইজ অ্যাবভ অল দাইন সেলফ টু বি ট্রু, ইউ মাস্ট ফলো এভরি নাইট অ্যান্ড ডে। তার মানে কি, তুমি সবাইকে ঠকাতে পারো, তুমি কিন্তু তোমার নিজের ইনার গডকে ঠকাতে পারো না। সে কিন্তু সব ওয়াচ করছে, সে কিন্তু তোমাকে রাইট টাইমে তোমার প্রারব্ধ ভোগ করাবে। এই প্রারব্ধ সঞ্চিত কর্ম, এগুলো যারা স্পিরিচুয়াল নলেজ আছে তারা জানে, তাহলে সেই টাইমে কিন্তু তাকে প্রারব্ধ কিন্তু ভোগ করাবেই, এটা হচ্ছে তাদের নিয়ম। এই যে দুর্গাপুজো নিয়ে যে 5 জনের বেশি জমায়েত করা যাবে না পুজোর আগে, যেটা বলা হচ্ছে যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত, কিন্তু হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি প্রশ্ন করেছেন যে তাহলে দুর্গাপুজোয় নিয়ে কি ভাবছে সরকার? দুর্গাপুজোয় বহু মানুষের জমায়েত হবে, এটা কিছু না, এটা হচ্ছে ব্যাপারটাকে যাতে মানে ধামাচাপা দেওয়া যায়, মেটারটাকে হাসহাপ করা যায়, তার একটা অভিসন্ধি, বুঝেছেন তো, আর কিচ্ছু না। মানে জিনিসটা যাতে কোনো রকমভাবে মানে কিন্তু পাবলিক তো বোকা নয়, সবাই তো বুঝতে পারছে জিনিসটা। পাবলিককে তুমি দেখো, আমি আপনাকে বলতে পারি, বোকা বানাতে পারি, ধামাচাপা দিতে পারি, কিন্তু আপনার তো ভিতরে তো মনে মনে তো জানছেন যে আরে এটা তো সব পাবলিকেরই একই অবস্থা, প্রত্যেকে তো এটা বুঝে যাচ্ছে যে না এই তার মানে কিছু গন্ডগোল কেস। যে সময়টা বেঁধেছে কলকাতা পুলিশ কমিশনার, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কার্নিভাল পড়ছে দুর্গাপুজোর। হ্যাঁ, তাহলে তো কী করে করবে, তখন কার্নিভালের সময় তখন পাবলিক কী করে হাঁটবে, তখন জমায়েত কী করে হবে, তখনও তো যাবে না, তাহলে সেটা তুমি তার বেলা কী করে অ্যালাউ করছো? আর আজকে একটা মেয়ে এরকমভাবে ধর্ষণ হলো, রেপ হলো, তার উপর শারীরিক অত্যাচার, আজকে আমি ভাবি যারা এই ধরনের করছে তারা একবার নিজেকে ওই জায়গাটা দাঁড় করিয়ে দেখুক, ফিলটা করুক যে তার সাথে যে জিনিসটা নারকীয় ঘটনাটা হয়েছে সেটা কীরকম। একবার তাদের আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, তাদের যেন সেই চেতনাটা দিই, আর কিচ্ছু বলবো না। আজকে যেভাবে, যে অমানবিকভাবে, মানে এটা মানে অমানবিক বললেও ভুল হবে, মানে পাশবিক, মানে সন্দীপ ঘোষকে যা গল্প আমি শুনছি, মানে এতে আমি পুরো মানে এ তো মানে সাইকোরও একটা থাকে, এটা মানে সাইকোর একদম নাদের পয়েন্ট, মানে এর কোনো পয়েন্টই নেই, লেভেলও করতে পারবো না। ডেড বডির সাথে নাকি সহবাস করতো,
তারপর এ করতো, এগুলো কি নর্মাল মানুষ? এরা আর তো তাদেরকে এরকম বড় বড় পোস্ট দিয়ে রেখে দিয়েছেন। ভাবতে খুব লজ্জা লাগছে, আমরা যে রাজ্যে বাস করি বা যে দেশে বাস করি, শুধু আমি পশ্চিমবঙ্গ বলবো না, যেখানেই এই ধরনের নারকীয় ঘটনা হয়েছে, হাথরাস বলুন, মণিপুর বলুন, আপনার দিল্লি বলুন, দিল্লিতে যখন হয়েছিল, এই উত্তরাখণ্ডে হলো কিছুদিন আগে নার্সকে, সমস্ত ঘটনার আমি নিন্দা করছি, কারণ আজকে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার আমি নিন্দা করছি। মানে যারাই আপনার কথায় বড় পদে বসে আছে সকলেই এই রচনা বন্দ্যোপাধ্যায় নয়তো সন্দীপ ঘোষের মতো ব্যক্তিত্ব। দেখুন, রচনা ব্যানার্জি তো রেপ করতে যায়নি, এটা তো বুঝতে হবে না। রচনা ব্যানার্জি তো রচনা ব্যানার্জি অভিনয় করছে, নাটক করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সন্দীপ ঘোষ তো যেটা করেছে সেটা তো রচনাকে আর সন্দীপ ঘোষকে এক গ্রেডে ফেলা যাবে না। রচনা ওর থেকে অনেক বেটার, এইটুকু বলবো। ওর থেকে হয়তো মানে ওর থেকে বেটার মানে কি, সন্দীপ ঘোষ তো ওটা তো ক্রিমিনাল, এইটাই আমি বলতে চাইছি। মানে ওটা তো ক্রিমিনাল না, কারণ সন্দীপ ঘোষ যেটা করেছে সেটা তো ক্রাইম। এই যে থ্রেট কালচার, মানে একটা ভয় দেখানোর সংস্কৃতি, 2011 সালের পর সরকার পরিবর্তন, তৃণমূল সরকারকে কি বাংলার মানুষ এনেছিল এই ভয় দেখানোর সংস্কৃতির জন্য? একটা জানেন তো, মানুষের মধ্যে যখন আস্তে আস্তে যখন তার ক্ষমতা বাড়তে থাকে না, তার লোভও বাড়তে থাকে, আর সে তখন আস্তে, এটা আমার মানে যখনই আপনার মধ্যে দেখুন, প্রথমে মানুষ একটা আসে, সে তার একটা ভালো গুড ইন্টেনশন নিয়ে, কিন্তু যখনই আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এগুলো যাই আপনার মধ্যে উঠে গেল, তার মানে আপনার আস্তে আস্তে পতন শুরু হলো। বোঝাতে পারলাম কি বললাম? আমরা আজকে মমতা ব্যানার্জিকে আমরা যে প্রথম দিকে আমরা যখন আমরা মানে সবাই একটা টাইম আমরা দিদিকে, সেই প্রথম যখন দিদি আসছে তখন আমরা সবাই মমতা ব্যানার্জি বলতে গেলে পাগল ছিলাম, কিন্তু আজকে কি হলো, ওনার ইমেজটা আস্তে 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 গুডউইলটা, ওনার ইমেজটা আস্তে 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 কী হলো সবাই দেখতে পাচ্ছেন। তার মানে কি, এই জিনিসটা, এই দুর্নীতিগুলোকে আজকে উনি যদি সঙ্গে সঙ্গে যদি সেই সময় প্রথমেই যদি সন্দীপ ঘোষকে উনি এক্সপেল করে দিতেন, করে দিতেন, তাহলে আজকে সবাই দিদিকে কিন্তু আবার করতো, কিন্তু আজকে দিদি কিন্তু সেটা করেনি। সন্দীপ ঘোষকে একটার পর একটা চাকরি, একটার পর একটা চাকরি, একটার পর একটা চাকরি করে দিয়ে গেছেন। বিনীত গোয়েলকে একটা জায়গা থেকে ট্রান্সফার করে আর একটা ভালো জায়গায় দিয়ে গেছেন। এটা দেখুন, এটা তো মানুষ বুঝতেই পারছে না। কারণ আজকে আমি বলছি তো, আজকে দিদি যদি সঙ্গে সঙ্গে ওই মোমেন্টে যদি সন্দীপ ঘোষকে ওখানটা যদি উনি পুলিশ দিয়ে পাহারা দিতেন, সন্দীপ ঘোষকে রাস্ট্রিকেট করে দিতেন, করে দিতেন, তাহলে সঙ্গে সঙ্গে দিদির আজকে মানুষ আবার সেই ওই জায়গাটা দিদিকে দেখতাম। আমি নিজে বলছি, আমি নিজেও ওনাকে সেই জায়গাটা দেখতাম, কিন্তু যখনই দেখলাম উনি এই জিনিসগুলো করলেন, তখন তো সেই সম্মানটা, যে ভিতরের যে রেসপেক্টটা, সেটা, আর যখন মানুষের একটা ভিতর থেকে রেসপেক্ট চলে যায় না, তাকে আর কেউ রেসপেক্ট করে না। যেভাবে আপনাদের সহ ডাক্তারদেরকে আন্দোলনে দেখা গিয়েছিল, কোথাও গিয়ে কি আন্দোলন আস্তে আস্তে এই উৎসবের কাছে এসে স্তীমিত হয়ে যায়? দেখুন, আন্দোলনটা স্তীমিত হলেও আমি কি বললাম, এই যে কাজ যারা করেছে, পাপটা যারা করেছে, তারা ক্ষণিকের ছাড় পেলেও, আমি কি বলেছি, আজকে না হলেও কাল কিন্তু হবেই, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো ক্ষণিকের কিছু, হয়তো তুমি রিলিফ পেয়ে গেলে, স্তব্ধ হয়ে গেলে, মানুষ ভুলে গেল, 10 বছর বাদে হলেও সেই ফল প্রারব্ধ ভোগ করতে হবে। এটা আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণের কথা। কিন্তু দেবাংশু ভট্টাচার্য বারে বারে বলতে চাইছেন এইগুলো কোনো সরকারের দোষ নেই, এই দোষ নেই। আমি না দেবাংশুকে নিয়ে কোনো কথা বলতে চাই না। মানে ও অ্যাকচুয়ালি এমন একটা মানুষের নাম বলুন যার কথা আমি বললে, মানে যার কথা শুনতেও ভালো লাগে, বা আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, ও আমার লেভেলের আছে বা আছে, আমি তার দেবাংশুর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এরকম মানে আপনার রুচিতে আমার ওর কথা শুনতেও রুচিতে বাঁধে, আর আমার বলতেও চাই না, কিছু মন্তব্যই করতে চাই না। এই যে পুজোয় যে উৎসবে ফেরার কথা বলছেন, আপনারা কি তাকে উৎসবে ফিরছেন? না, আমি উৎসব করছি না। আর উৎসবে ফেরার, দেখুন, উৎসবে আমি তো মেনলি পুজোর সময় থাকি না, আমি বেরিয়ে যাই বাইরে, মানে আমি বিদেশে বেরিয়ে যাই, না হলে যেতে যাই। তাই এবারে আমি দেখবো, খারাপ লাগছে যে একটা মা কোল থেকে চলে গেল। দেখুন, একটা তাদের সর্বস্ব, তারা তো একটা আশা নিয়ে, বলুন আজকে তার ফ্যামিলিটা, আজকে যারা এই ধরনের, হয়তো আমাকে অনেকে দেখছি কটূক্তি করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আজকে আমরা যে প্রতিবাদ করেছি, আমরা কি খারাপটা করলাম? আজকে তোমরা সেই জায়গাটা, তোমাদের ঘরে যদি কারোর সাথে এটা হতো, একবার ভেবে দেখো তখন কীরকম লাগবে। তারা মারা, আজকে যে মেয়েটার মা, তারা তো সর্বস্ব দিয়ে পড়ালো, মেয়েটাকে তৈরি করলো, আজকে মেয়েটা যদি থাকতো, কত লোকের সেবা দিতে পারতো কি না? তাহলে তো আজকে সেই জায়গাটা, আজকে আমরা একটা মানে আমরা সভ্য সমাজে থেকে আজকে আমাদের এটা মানে চরম দুর্নীতি করলাম। এটা কি বলবো, এর থেকে আর কিছু বলার নেই। কোথাও গিয়ে কি মনে হয় যে আপনাদের মতো মহিলারাই আজ প্রতিবাদ করছে বলেই অনেক মহিলারা এগিয়ে আসছে আপনাদের? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, কে করলো বা না করলো আমি সেটা দেখবো না। আমার ভিতরে যেটা মনে হয়েছে, আমার ভিতরে ইনার
কনসার্ন যেটা আমাকে ডিকটেট করেছে যে না এটা রং। আমাকে তো আগে কখনো প্রতিবাদে দেখেছেন কোনো দিন? আমি যখন দেখলাম এটা একটা নারকীয় ঘটনা হয়েছে, এটা অবশ্যই প্রতিবাদ করা দরকার, তখনই আমি বেরিয়ে গেলাম। এটা আমার ভিতরে, আমার ঈশ্বর আমাকে, দেখুন আমরা তো অ্যাকচুয়ালি কি পাওয়ারলেস, আমাদের কিন্তু কারোর কোনো, এই যে আজকে আমি এর জন্য আপনাকে কথা বলছি এ করছি, সেটা কিন্তু আমাকে সেই ওপরের শক্তি বলাচ্ছে, সব কিছু কিন্তু সেই পাওয়ার, আমরা কিন্তু পাওয়ারলেস। ঈশ্বর রামকৃষ্ণর এক পরমংশে একটা কথা আছে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা তৃণও নড়ে না। তার মানে আমাকেও তো সেই ঈশ্বরই চালাচ্ছে, সেই আমাকে সেই প্রতিবাদ করার সেই ক্ষমতাটা কে দিচ্ছে? তিনিই দিচ্ছেন। সুতরাং সবই তার ইচ্ছাতে চলছে না, আমি তো ইনস্ট্রুমেন্টাল। তিনি শাসকের বিরোধিতায় বেশ কিছু কথা বলছেন, সেদিক থেকে যদি কোনোদিন সমস্যা আছে সেখানে কি থেমে যাবেন নাকি আরও দূরে? দেখুন আমার সমস্যার কী করবে? আমাদের লাইফ আর নতুন করে কিছু সমস্যা হওয়ার কি আছে? আমরা তো সবই হারিয়েছি জীবনে ছোট থেকে কম দুঃখ পাইনি আমরা, জীবনে সব হারিয়েছি, সব তো আমাদের আর কি এলো আর কি গেল কোনো ফারাক পড়লো না। যখন যেটা অন্যায় সেটা অন্যায় নিশ্চয়ই বলবো। বাংলা যুব সমাজকে কি বার্তা দেবে? বাংলা যুব সমাজকে একটাই বার্তা দেব, সমাজটাকে দেখুন সবাই আজকে প্রত্যেকটা মেয়েকে আপনারা রেসপেক্ট দিন, প্রত্যেকটা মেয়েকে তাদের প্রোটেক্ট করুন নিজের এ থেকে। আর সেকেন্ড হচ্ছে ধর্ষণটা, সমাজকে ধর্ষণ মুক্ত করুন, কারণ ধর্ষণটা হচ্ছে আনপার্ডনেবল ক্রাইম। কারোর ইচ্ছার বিরুদ্ধে যখন সে না বলবে তো না। আর এরকম মেন্টালিটি কেন? আমি থাকবো অন্যকে না করতে দেব না, এই হিংসা কেন? মানুষের মধ্যে এত হিংসা কেন? কারণ আজকে ধর্ষণটা আসছে কোথা থেকে? লোভ থেকে, কাম থেকে। প্রথমে কাম আসে, তারপর তাকে ভোগ করার বাসনা, সেখান থেকে। আর আপনারা কেন এই জিনিসটা করে? আর তারপর শুধু তাই না, তাতে মেরেও ফেলছে। মানে এটা কতটা মানবিক, মানে অমানবিক, কতটা অমানবিক ঘটনা। প্রতিবাদ করায় শাসক দল সহ বেশ কিছু মানুষ যারা আপনার বিরোধিতা করছে, তারা বলছে আপনি নাকি সোনাগাছির বিধায়ক, আবার আপনার বিরুদ্ধে নানান রকম কুৎসা এবং অপপ্রচার রটানো হচ্ছে। দেখুন মানুষের তো একটা কাজ, যে লোকে যে যখন ভালো কাজের জন্য যাবে। দেখুন যখন বিদ্যাসাগর যখন প্রথম বিধবা বিবাহ করতে গেছিল, তখন কিন্তু বিদ্যাসাগরকে প্রচুর মানে ভালো মানুষরা, আমাদের সভ্য সমাজ তখন কিন্তু তাকে অ্যাটাক করেছিল, তেমনি আমাকেও করেছে। আর আমার বক্তব্য হচ্ছে যদি আমাকে বলে থাকে দেখুন সোনাগাছি তো খারাপ না, যারা ওখানে রয়েছে আমি তাদের জন্য সত্যি কথা, আমি যদি সত্যি ওদের এমএলএ হতে পারি মন থেকে আমি সত্যি খুশি হব। কারণ হচ্ছে তারা যেভাবে জীবনযাপন করে, আমি যদি ওদের যদি কিছু উন্নতি করতে পারি আমি ডেফিনেটলি হব। কিন্তু আমার বক্তব্য এরা তো সেইভাবে বলছে না, এরা তো অন্য মানের মিনিংটাকে অন্যভাবে বলছে। তা আমি তাদেরকে বলি, তার মানে ওরাও নিশ্চয়ই রাতেবেলা সোনাগাছি যায়, না হলে ওরা জানলো কী করে ওখানে আমি বড় এমএলএ অফিস খুলে বসেছি। এই যে আপনাকে বলা হচ্ছে যে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য এইসব কথা বলছেন, কিন্তু আগেও তো শোনা গেছে যারা বহু নেতা নেত্রী শাসক দলের, তারা তো ভাইরালই হয়েছে, এমন কথা বলেছে। দেখুন ভাইরালটা কেউ নিজে থেকে হয়? আমার যারা বলছে এই ধরনের কথা তাদেরকে জিজ্ঞেস করবো, আপনি বলুন না, আপনি 4টে মোবাইলে ফেসবুকে কন্টেন্ট খুলে ভাইরাল কেউ নিজে থেকে হয়? ভাইরাল তার মানে কি পাবলিক নিচ্ছে? পাবলিক আমার কথাটা খেয়েছে তাই জন্যই হয়েছে, এটা পাবলিকই করেছে ভাইরাল, আমি তো নিজে থেকে হইনি। তাহলে আমাকে দোষ দিতে লাভ নেই, পাবলিক নিয়েছে আমার কথাটা, তার মানে পাবলিকের ভালো লেগেছে সেই জন্যই হয়েছে। ভাইরাল কেউ নিজে থেকে হয় না। আর যখন আমার বক্তব্য যারা এই ধরনের কথা বলছে ভাইরাল হওয়ার জন্য তারাও করুক না, তাদের তো এটা তো সোশ্যাল মিডিয়া তো সবার জন্য ওপেন টু অল, এটা তো কাউকে তো বারণ করা হচ্ছে না। তোমরাও কিছু করো না, তাহলে তোমরা ভাইরাল হয়ে যাবে। অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর সাথে থেকে দেবাংশুর বদন বিগড়ে গেছে। ওই ব্যাপারে তবে দেবাংশু যেটা মৌসুমীকে নিয়ে বলেছে ওটা সমর্থনযোগ্য না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওকে নিয়ে আমি কম কথা বলাই ভালো, অ্যাকচুয়ালি আমার রুচিতে বাধে না ওকে নিয়ে কথা বলা। যেটা মৌসুমীর সম্পর্কে বলেছে ওটা অত্যন্ত বাজে, ওটা কিন্তু একটা মেয়ের কে নিয়ে মানে কি বলবো, মানে একটা ছেলে হয়ে একটা মেয়েকে নিয়ে বলাটা ওর উচিত হয়নি। দেখুন একটা মেয়েকে বললো সেটা আলাদা ব্যাপার, সেটা মেয়েদের মধ্যে বোঝা যায়, কিন্তু ছেলে হয়ে মেয়েকে নিয়ে বলা সেটা কিন্তু উচিত হয়নি।